অতি ভয়ঙ্কর এক চর্মরোগের নাম স্টিভেন জনসন সিনড্রোম। এই স্টিভেন জনসন সিনড্রোমের উপর ইতিপূর্বে আমি একটা ভিডিও করেছিলাম। আজকে আরও একটু লেটেস্ট কিছু আপডেট কিছু আমি তথ্য দেব স্টিভেন জনসন সিনড্রোমের উপর। এই স্টিভেন জনসন সিনড্রোম, এই রোগটা আসলে কি? এই রোগটা আসলে চর্মে হঠাৎ করে হয়। কেন হয়? এটা মূলত কেমিক্যাল রিয়াকশন মানে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। বিভিন্ন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এই স্টিভেন স্টিভেন জনসন সিনড্রোম বা চর্মের উপরিভাগে খোসপাসরা বা চর্মের উপরিভাগে এক রকমের ত্বকের পচন দেখা, দুর্গন্ধযুক্ত হয়ে যায়। এটাকে আমরা স্টিভেন জনসন সিনড্রোম বলে থাকি। এখন এই স্টিভেন জনসন সিনড্রোম কি কি কারণে হয়, কেন হয়, কাদের হয়, হলে করণীয় কি, এ ব্যাপারে কিছু বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে এই স্টিভেন জনসন সিনড্রোম সম্পর্কে আপনি একটু ধারণা পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। যে দর্শক শ্রোতা, আলোচনা করব স্টিভেন জনসন সিনড্রোম নিয়ে। স্টিভেন জনসন সিনড্রোম চর্মের একটা ভয়াবহ একটা অবস্থা। এটা কেন হয়? এটা একটা কারণেই হয়, অন্য কোনো কারণ নাই। মানে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন, মেডিসিন সাইড এফেক্ট, আর কোনো কিন্তু কারণ নাই। তো যে সমস্ত ঔষধে এই স্টিভেন জনসন হয়ে থাকে তার ভিতরে প্রধানত হলো অ্যান্টিবায়োটিক। আমরা জীবন বাঁচাতে, জীবন রক্ষার্থে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি। এর ভিতরে কিছু কিছু অ্যান্টিবায়োটিক আছে যে স্কিন সেন্সিটিভ টেস্ট করে রুগীকে দিতে হয়, কিন্তু ভুলবশত বিভিন্ন ক্লিনিকে ডক্টররা ওই নার্সদেরকে এতটা প্রশিক্ষণ করে দেয় না, যার পরিপ্রেক্ষিতে তারা স্কিন সেন্সিটিভ টেস্ট ছাড়াই বেশ কিছু ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইনজেক্টেবল আকারে দিয়ে থাকে। আর তাৎক্ষণিকভাবেই এই জনসন সিনড্রোমের মতন বড় ধরনের সমস্যা দেখা যায়। রুগী তাৎক্ষণিকভাবে শকে চলে যেতে পারে, কোমায় চলে যেতে পারে। রুগীর আইসিইউর দরকার অলরেডি হয়ে যায়, আইসিইউর দরকার হয়। এই তো কি কি ঔষধে সাধারণত এই স্টিভেন জনসন সিনড্রোম হয়ে থাকে আমি আবার বলে নিচ্ছি। অ্যান্টিবায়োটিকের ক্লাসিফিকেশনে আমি আসতেছি। তারপরে আসে নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আর একটা আছে মির্গি রোগে ব্যবহার করা হয়। মির্গি রোগে একটা ওষুধ ব্যবহার করা হয়, ওষুধটার নামটা ভুলে গেছি আমি। হ্যাঁ, নামটা মনে আছে, ল্যামোট্রিজিন। এই ল্যামোট্রিজিনের একটা বড় একটা পার্শ্ব প্রতিক্রিয়ায় কিন্তু স্টিভেন জনসন সিনড্রোম কিন্তু দেখা যায়। এই ল্যামোট্রিজিম এটা কার্বামাজেপিন এর থেকেও কিন্তু একটু তেজস্ক্রিয়, যার কারণে এটা দিয়ে এখন সাধারণত সাইকিয়াট্রিক রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। আর অ্যান্টিবায়োটিকগুলোর মধ্যে সাধারণত কুইনোলোন ডেরিভেটিভ যত অ্যান্টিবায়োটিক আছে, 3rd জেনারেশন টু 4th জেনারেশন, আমি নাম বলি অফ্লোক্সাসিন, সিপ্রোফ্লোক্সাসিন, গেটিফ্লোক্সাসিন, জেমিফ্লোক্সাসিন,
পিপোলোক্সাসিন, অফলোক্সাসিন, মক্সিফোলোক্সাসিন, জেমিফোলোক্সাসিন, এই জাতীয় যত ড্রাগ আছে সবগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু স্টিভেন জনসন সিনড্রোম দেখা দেয়। এর ভিতরে লিভোফ্লোক্সাসিন ইদানিং লক্ষ্য করা গেছে, লিভোফ্লোক্সাসিন, স্পারফ্লোক্সাসিন এতে বেশি বেশি দেখা যায়। অক্সাজোলানিন প্রিপারেশনে এগুলো দেখা যায়। এনএসআই ড্রাগগুলোর ভিতরে কেটোরোলাক, ট্রামাডল, ক্যাটোরোলাক, মেডোক্সিমাল, তারপর আসে ডাইক্লোফেনাক সোডিয়াম, ন্যাপ্রোক্সিন সোডিয়াম, এগুলোতে কিন্তু বেশি বেশি দেখা দেয়। তো ডাইক্লোফেনাক সোডিয়ামে অত্যন্ত বেশি দেখা যায় স্টিভেন জনসন সিনড্রোম। তারপর আসে আরও বেশ কিছু কিছু ড্রাগে এরকমের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এই জনসন সিনড্রোম হয়ে থাকে। আর এটার অবস্থার উপর ভিত্তি করেই রুগীদেরকে আমরা চিকিৎসা দিয়ে থাকি। এই স্টিভেন জনসন সিনড্রোমের উপর আপনার আরও কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। স্টেরয়েড সহ আরও অনেক কিছু দিয়ে আমরা তাৎক্ষণিকভাবে রুগীকে একটা ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ অল।